প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের ৮৬ নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেত চক্রের ৮৬ নম্বর এপিসোডে তোমাদের জন্য একটা নয়, দুটো নয়, পরপর ৩টি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ প্রথম যে ঘটনাটা শোনাবো সেটা একটা অতৃপ্ত আত্মাকে দেখতে পাওয়ার ঘটনা। আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা একটা মাদ্রাসার স্টুডেন্টের সাথে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা। আর ৩ নম্বর যে ঘটনাটা আছে সেটা সম্পর্কে এখনই কিছু বলছি না, তোমরা শেষ পর্যন্ত ঘটনাগুলো শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, সেটা হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেটাও কিন্তু তোমরা মেল করে আমাদেরকে পাঠাতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর ঘটনাগুলো শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স আর ঘটনা পাঠে আমি শুভ। চলো তাহলে আজকের পর দুটি সত্যি ভৌতিক ঘটনা শুনে নেওয়া যাক। নমস্কার, আমি যদু। আজ যে ঘটনাটা আমি তোমায় শেয়ার করব সেটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। ঘটনাটা যখন ঘটে তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব। পরীক্ষার জন্য আমাকে অনেক রাত অবধি জেগে পড়াশোনা করতে হতো। সেই দিন হঠাৎ খবর আসে আমার দিদা খুব অসুস্থ, তাই বাড়ির সবাই দিদাকে দেখতে যাবে। কিন্তু তার 2 দিন আগে আমাদের বাড়ির থেকে 3টি বাড়ি পরে একটা ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার জন্য আমার বাবা মা আমাকে একা রেখে মামার বাড়ি যেতে চায় না। কিন্তু কি করবে, ওইদিকে দিদা অসুস্থ, তাই তারা যেতে বাধ্য হয়। আর আমি বললাম, তোমরা চিন্তা করো না, আমি বাড়িতে ঠিক একা একা থাকতে পারবো। তাই মা ও বাবা সবাই মামার বাড়ি চলে যায়। তো আমি সেই দিন সন্ধ্যাবেলা খেলাধুলা করে এসে হাত পা ধুয়ে পড়তে বসছি। কিছুক্ষণ পড়ছি, তারপর রাত 8:30 নাগাদ উঠে খাওয়া দাওয়া করি এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার 10টা নাগাদ পড়তে বসি। তখন রাত 10টা মানে অনেকটাই রাত, চারদিক নিস্তব্ধ অন্ধকার। তখন আমাদের এলাকাটা এতটা উন্নত ছিল না, পুরো অজপাড়াগা ছিল। আমি আমাদের বাড়িটার কিছুটা বর্ণনা করি। আমাদের বাড়িটা ছিল একটা মুসলিম এরিয়া, একদম শেষ প্রান্তে। তো আমাদের বাড়ির 2 পাশ দিয়েই রাস্তা আছে। সামনের রাস্তা দিয়ে গেলে দোকান বাজার সব কিছুই পাওয়া যায়, আর বাড়ির পেছন দিক দিয়ে কিছু দূর গেলে একটা কবরস্থান পড়ে। এখন ঘটনাটা বলি। আমি খাওয়া দাওয়া সেরে যখন পড়তে বসলাম, কিছুক্ষণ পড়ছি, তখন হঠাৎ করে কীরকম একটা আওয়াজ পাই। তো বাড়ির পেছনের দিকে কবরস্থানটা থাকায় আমার মনের মধ্যে সবসময় একটা ভয় থাকতো। ওই কারণেই মা বাবা আমাকে একা রেখে কোথাও যেতে চাইতো না। তো আমি ওই আওয়াজগুলোকে অতটা গুরুত্ব দেই না, ভাবি হয়তো কোনো বিড়াল বা কুকুর কোনো কিছু নিয়ে টানাটানি করছে, সেই শব্দই আমি শুনতে পাচ্ছি। আমি আবার পড়তে থাকি। কিছুক্ষণ পর শব্দটা আবার শুনতে পাই। আমি তখন ভাবি, না, বারবার একই শব্দ কিসের হচ্ছে। তো আমি তখন টর্চ লাইট নিয়ে আমাদের গেটের বাইরে যাই এবং এদিক ওদিক টর্চ মারি, যদি কিছু দেখতে পাই। কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। দেখলাম চারদিক শুনশান। আমি আবার ঘরে চলে এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পরবার পর সেই শব্দ। আমার মনে হচ্ছে এবার আমার বাড়ির চারপাশ দিয়ে কেউ যেন ঘুরছে। এবার বলি, আমাদের বাড়ির চারপাশ দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা এবং মেন গেটে তালা দেওয়া। যদি কেউ আসে তাহলে বাইরের থেকে আমাকে ডাকতে হবে, তা না হলে কোনোভাবেই সম্ভব নয় ঢোকা। তো আমি কি করব, আবার টর্চটা নিয়ে বাইরে যাই এবং চারপাশে টর্চের আলো মেরে দেখি। কিন্তু হঠাৎ করে আমার গাটা কেমন ভার হয়ে যাচ্ছে। আমি চোখে কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ফিল করতে পাচ্ছি কোনো কিছু যেন আমার বাড়ির চারপাশ দিয়ে ঘুরছে। একবার মনে হচ্ছে সামনে আসছে, আবার ঘুরে পেছন দিকে যাচ্ছে। হুট করে আমি যেটা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি যে একটা ছায়ামূর্তি গলায় দড়ি দেওয়া অবস্থায় শূন্যে ভেসে আমার বাড়ির থেকে বেরিয়ে রাস্তা ধরে কবরস্থানটার দিকে যাচ্ছে। কিন্তু সেই দিন চাঁদের আলো কম ছিল,
কিন্তু তাও আমি ওই ছায়াটাকে পুরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এটা দেখে আমি খুব ভয় পাই এবং আমার চারদিক নিস্তব্ধ হয়ে আসে। মনে হচ্ছে আমি এখনই জ্ঞান হারাবো। মা মামার বাড়ি যাওয়ার সময় পাশের বাড়ির কাকিমাকে বলে গিয়েছিল আমি বাড়িতে একা থাকবো, আমাকে যেন একটু দেখে রাখে। তাই কাকিমা বেলা 8টার দিকে আমাদের বাড়িতে আসে এবং আমাকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং তিনি চেঁচামেচি করে লোকজন জড়ো করে আমাকে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। তারপর আমি তাদেরকে সব কথা খুলে বলি। তারা এটা জানায় যে কয়েকদিন আগে যে ছেলেটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে নাকি এখনও এই পাড়ায় ঘুরে বেড়াচ্ছে এবং কারোর কাছে জল খেতে চায়। ওকে নাকি রাতের বেলায় অনেকেই দেখেছে। তারপর মা দুপুরবেলা চলে আসে এবং আমাকে সন্ধ্যাবেলায় এক বুড়িমার কাছে নিয়ে যায়। বুড়িমা আমাকে ঝাড়ফুঁক করে দেয় এবং একটা মাদুলি দেয়, সেটা বাঁ হাতে বাঁধে এবং একটা গাছেরা দেয়, বলে 7 দিন আমার মাথার বালিশের নিচে নিয়ে ঘুমাতে। আমি ওনার কথা মতো সেগুলো সবই করি। তারপর থেকে আমি আর কখনো ওই ছেলের আত্মাকে দেখতে পাইনি। এই ছিল আমার দেখা, আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে আশা করব তুমি প্রেত চক্রের সকল বন্ধুদেরকে আমার ঘটনাটা পড়ে শোনাবে। নমস্কার। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ মফিজুল, বাংলাদেশ থেকে। আমি আজ তোমায় আমার নিজের জীবনের একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমি মাদ্রাসায় পড়তাম, তাই আমি আমার ঠিকানা গোপন করছি। ঘটনাটি ঘটে 2003 সালে। এবার ঘটনাটা বলি। একদিন আমি মাদ্রাসায় গিয়েছি। সেই দিন বড় হুজুর আমাদেরকে পড়াচ্ছিল। পড়ানো শেষ হলে বড় হুজুর আমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে। গল্প করতে করতে একসময় আমাদেরকে বলে, তোমরা কি জিন দেখতে চাও? আমরা কয়েকজন বন্ধু মিলে বলি, হ্যাঁ আমরা দেখতে চাই, আপনি কি আমাদের দেখাতে পারবেন? তখন হুজুর আমাদেরকে বলে, দেখো আমি দেখাতে পারি, কিন্তু ভয় পেলে চলবে না। আমরা তখন সবাই মিলে বলি, না ভয় পাবো না। তখন হুজুর বলে, একটা সূরা আছে, ওই সূরাটা পড়লে জিন আসে, কিন্তু ওই সূরা পড়লে যেমন খারাপ জিন আসতে পারে তেমন ভালো জিন আসতে পারে, কিন্তু সেই জিন যখন আসবে তখন ভয় পেলে চলবে না। তাহলে যদি কোনো খারাপ জিন থাকে সে তোমাকে মেরেও ফেলতে পারে। বড় হুজুর আমাদেরকে ওই সূরাটা শিখিয়ে দেয়। আমরা অনেক কষ্টে ওই সূরাটা মুখস্থ করে ফেলি। সূরাটা শেখানোর সময় বড় হুজুর আমাদেরকে বলে, এটা তোমরা কখনো পড়বে না, যখন আমি থাকবো তখন পড়বে। এই বলে সেই দিনের মতো বড় হুজুর চলে যায়। ওই দিন বিকালবেলার ঘটনা। আমরা কয়েকজন বন্ধু মিলে মাঠে খেলাধুলা করছি। হঠাৎ করে আমার একজন বন্ধু, সেও ওই মাদ্রাসায় আমার সঙ্গেই পড়তো, ও এসে আমাকে বলল, চল বন্ধু হুজুরের শেখানো সূরাটা পড়ি, জিন ডাকি। কথাটা বলা মাত্রই আমি রাজি হয়ে যাই। তারপর আমি আর ও দুজনে মিলে সূরাটা পড়ে জিন ডাকার চেষ্টা করি। একসময় সব বন্ধুরা খেলাধুলা শেষ করে বাড়ি চলে যায়, কিন্তু আমি আর ওই বন্ধুটা দুজনে মিলে মাঠের এক সাইডে বসে জিন ডাকতে থাকি। অনেকক্ষণ ধরে এই রকম করার পর হঠাৎ করে একসময় মাঠে প্রচণ্ড জোরে হাওয়া দিতে থাকে। সেই হাওয়াটাই একসময় ঝড়ে পরিণত হয়, যেন আমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে। আর ওই ঝড়ের মধ্যে যেন কার গোঙানোর আওয়াজ শুনতে পাচ্ছি। আমি আর ওই বন্ধুটা দুজনে মিলে প্রচণ্ড ভয় পাওয়ার ফলে সেখান থেকে দৌড়ে মাদ্রাসায় চলে আসি। সেই দিন আর কাউকে কিছু বলি না। আমি আর ওই বন্ধুটা দুজনে মিলে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যাই। কত রাত মনে নেই। হঠাৎ করে ঘুমের মধ্যে আমার মনে হলো কেউ যেন আমার গলাটা প্রচণ্ড জোরে চেপে ধরেছে। এত জোরে চেপে ধরেছে যে ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না। যখন চোখটা খুললাম দেখলাম একটা বিকট আকার মূর্তি আমার খাটের পাশে দাঁড়িয়ে আমার গলাটা চেপে ধরে আছে। তখন আমি নিঃশ্বাস নিতে না পারায় পাগলের মতন ছটফট করছি, আর সেই মূর্তি আমাকে বলছে, তুই আজ বিকালে আমাকে ডাকলি, আমি আসলাম, কিন্তু তোরা আমাকে ভয় পেয়ে ওখান থেকে চলে গেলি, আমাকে মুক্তও করে দিয়ে যাসনি। আমি খুব কষ্ট পেয়েছি, তাই আমি এখন তোকে মেরে ফেলবো। এই কথা শুনে
আমি প্রচণ্ড ভয় পাই এবং মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি। এই রকমভাবে কিছুক্ষণ পড়ার পর আমার মনে হলো গলার ওপর থেকে চাপটা কমে গেছে, আর আমি এরপরেই অজ্ঞান হয়ে যাই। আমার আর কিছু মনে নেই। সকালে যখন জ্ঞান ফেরে তখন দেখলাম পাশে বড় হুজুর বসে আছে। বড় হুজুর আমাকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল তোমার সাথে? তখন আমি বড় হুজুরকে সব কথা বলি। বড় হুজুর তখন আমাকে বলে, ওই সূরাটা পড়ে তুমি যদি কোনো জিনকে ডেকে আনো, তাহলে আর একটা সূরা আছে, ওই সূরাটা পড়ে তোমাকে ওই জিনটাকে মুক্ত করতে হবে, না হলে ওরা কষ্ট পায়। তুমি সেই দিন ওটা করনি, তাই ওই জিন তোমার উপর প্রতিশোধ নিয়েছে। হুজুরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম আমার ওই বন্ধুটা যে আগের দিন আমার সঙ্গে ছিল তারও একই রকম অবস্থা হয়েছে। এরপর হুজুর আমাদের দুজনকে পানি পড়া দেয় এবং বলে দেয় এই রকম ভুল যেন আমরা আর না করি। এরপর থেকে আমি আর কখনো ওই সূরাটা পড়ে জিন ডাকিনি। আশা করছি আমার ঘটনাটা তোমার ভালো লাগবে। তোমার জন্য অনেক ভালোবাসা, বাংলাদেশ, গাজীপুর থেকে। দারুণ। আজ কিন্তু পরপর দুটি সত্যি ভৌতিক ঘটনা আমরা শুনে নিলাম। দুটো ঘটনায় কিন্তু খুব ভয়ের ঘটনা ছিল। কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো, প্রথম ঘটনাটা না দ্বিতীয় ঘটনাটা? আশা করছি তোমরা এতক্ষণে লাইক কমেন্ট করে দিয়েছো যে কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর যদি সম্ভব হয় আমাদের ঘটনাটা তোমরা শেয়ার করে দাও, তাহলে হয়তো নতুন কিছু বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হবে এবং তাদের কাছে থাকা নতুন কিছু ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তাই প্লিজ তোমরা আমাদের ঘটনাগুলোকে শেয়ার করে দাও। আর এই রকম ঘটনা যদি তোমাদের কাছে থাকে, তোমরা কিন্তু আমাদেরকে ঘটনাগুলো খুব সহজে লিখে পাঠাতে পারো। prezchakro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। এরপর এখনও একটা ঘটনা আছে, সেই ঘটনাটা এবার শুনে নেব। কিন্তু ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা কিন্তু অনেকেই আমাদের এপিসোডটা শুনছো, লাইক করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের যদি আমাদের ঘটনাগুলো একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থেকো। তাহলে চলো আজকের শেষের ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার, আমি সৌরনীল চক্রবর্তী। আমি আজ যে ঘটনাটা তোমায় শেয়ার করছি সেটা আমার নিজের সাথে ঘটে গিয়েছিল আজ থেকে 20 বছর আগে। ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স মাত্র 14 বছর। আমার বাবার বাজারে একটা মুদি দোকান আছে। রবিবার ছুটি থাকায় শনিবার দিন দোকানে প্রচণ্ড ভিড় হতো এবং বাবা সেই দিন মার্কেটে যেতেন দোকানের জিনিসপত্র আনতে এবং সেগুলো গোছগাছ করতে করতে অনেক রাত হয়ে যেত। তাই বাবা সেই দিন দোকানেই থেকে যেত। আমি এবং ভাই যে কোনো একজন প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলায় বাবার দোকানে গিয়ে বাবার রাতের খাবার দিয়ে আসতাম। এবার আমাদের বাড়িটার একটু বর্ণনা দিই। আমাদের বাড়িটা অনেকটা জায়গার ওপর। আমাদের বাড়ির সামনে বড় উঠান এবং উঠানের পাশে পুকুর, আর ওই পুকুরের পাশ দিয়ে রাস্তা গেছে, সেই রাস্তাটা ধরে গেলে মেন রাস্তা। পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে কিছুটা দূরে গেলে একটা আমবাগান পড়ে। আমবাগানের শেষ প্রান্তে একটা শিব মন্দির। সেই শিব মন্দিরের পুরোহিত আমাদের বেশ চেনা জানা ছিলেন। আমি প্রত্যেক শনিবার যখন বাবার জন্য খাবার নিয়ে যেতাম তখন ওই মন্দিরে সন্ধ্যা পুজো হতো। আমি ওখান থেকে প্রসাদ খেয়ে তারপরই বাবার কাছে খাবার দিতে যেতাম। ঘটনাটা যেদিন ঘটে সেদিন আমাদের বাড়িতে কিছু অতিথি আসে, তাই মা ইলিশ মাছ ও অন্যান্য খাবার রান্না করেছিল। মা আমাকে বারবার বলছিল যে সন্ধ্যা হওয়ার আগে বাবার খাবারটা দিয়ে এসে পড়তে বসতে, কিন্তু আমাদের বাড়িতে লোকজন আসায় আমি তাদের সাথেই ব্যস্ত ছিলাম। তারা বাড়ি থেকে চলে গেলে তারপর বাবার জন্য খাবার নিয়ে বেরালাম। রোজকার মতো আমি সেই দিনও মন্দিরের কাছে যাই এবং পুরোহিত মশাইকে খুঁজি। দেখি তিনি মন্দিরের বাইরে আমগাছের কাছে দাঁড়িয়ে আছে আর মন্দির বন্ধ। তিনি সেই দিন আর পূজা দেননি আর প্রসাদও দেননি আমায়। কিছুটা মন খারাপ করে আমি বাবার কাছে যাব, এমন সময় তিনি আমাকে জিজ্ঞাসা করে আমার হাতে টিফিন বক্সে কি আছে। আমি বলি বাবার জন্য রাতের খাবার আছে। তখন তিনি আমার হাতে থাকা টিফিন বক্সটা চান এবং আমি সেটা দিতে রাজি হই না। বলি না, এটাতে আমার বাবার জন্য খাবার আছে। এটা নিয়ে ওনার সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হয়, তাও তিনি ওটার জন্য আমার সঙ্গে জোরাজুরি করতে থাকে। যখন আমি ওখান থেকে রেগে মেগে চলে আসছি, উনি হঠাৎ করে আমার হাত থেকে জোর করে টিফিন বক্সটা নিয়ে আমাকে ঠেলে ফেলে দেয়
যখন তিনি আমাকে আম গাছের গোড়ায় ঠেলে ফেলে দিল, তখন তার গায়ের থেকে কেমন একটা আঁশটে পচা গন্ধ আমার নাকে আসলো। কিন্তু আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও তিনি আর আসছে না দেখে আমি একটু ভয় পেয়ে যাই যে টিফিন বক্সটা না পেলে তো মা আমাকে বকবে। তাই আমি ওনার বাড়িতে টিফিন বক্সটা আনতে যাই। গিয়ে আমি ওনার স্ত্রীকে সব কথা বলি যে আমি টিফিন বক্সে করে খাবার নিয়ে যাচ্ছিলাম বাবার জন্য, এবং পুরুত মশাই সেই টিফিন বক্সটা আমার থেকে জোর করে নিয়ে যায়। আমি দিতে রাজি হই না, তাও তিনি নিয়ে চলে গিয়েছে। এখন আমি টিফিন বক্সটা ফেরত চাই। আমি পুরুত মশাইয়ের স্ত্রীকে বললাম উনি ফিরলে যেন টিফিন বক্সটা আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। কিন্তু এখনও আশ্চর্য হওয়ার অনেকটাই বাকি ছিল। বাইরে থেকে আমার গলার আওয়াজ শুনে পুরুত মশাই এবার ঘরের ভেতর থেকে বেরিয়ে আসলো। এটা দেখে আমি খুব অবাক হলাম, কারণ পুরুত মশাই টিফিনটা নেওয়ার পর যেই দিকে দৌড় দিয়েছিল সেই দিকটা ছিল তার বাড়ির সম্পূর্ণ উল্টো দিকে। সুতরাং এখন ওনার বাড়িতে থাকার কথাই নয়। আমার থেকে ঘটনাটা পুরো শুনে উনি বলেন, আমার আজ খুব শরীর খারাপ ছিল, তাই আমি আজ মন্দিরে পুজো করতে যাইনি। তুমি যাকে দেখেছো সে হয়তো আমার রূপ ধরে অন্য কিছু ছিল। একেই শনিবার, তার উপর সন্ধ্যাবেলা, তুমি খুব জোর প্রাণে বেঁচে গেছো। চলো, আমি আজ তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। এরপর পুরুত মশাই আমাকে সঙ্গে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে দিয়ে আসে। আমার মাকে সব কথাও বলে, এবং তিনি কিছুটা ঝাড়ফুঁক জানতো, তাই তিনি আমাকে ঝাড়িয়ে দেয়। এখন আমার প্রশ্ন হলো, ওই দিন সন্ধ্যাবেলায় পুরুত মশাইয়ের রূপ ধরে তাহলে ওটা কে ছিল? তাহলে কেমন লাগলো আজকের ঘটনা তিনটি? আজকের তিনটি ঘটনাই কিন্তু বেশ ভয়ের ছিল। আশা করছি তিনটি ঘটনাই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের কোন ঘটনাটা বেশি ভয় লাগলো সেটাও তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। এর আগের এপিসোডে আমাদের একজন বন্ধু আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন অডিও স্টোরি শোনাবার সাথে সাথে ভিডিওগ্রাফিটাও যেন করি, তাহলে ভালো লাগবে। দেখো, এই মুহূর্তে আমাদের পক্ষে ভিডিওগ্রাফিটা সম্ভব নয়। যদি কখনো সম্ভব হয় ইন ফিউচার, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের এই অনুরোধটা রাখবার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদেরকে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাবার জন্য। আশা করছি এইভাবে পরবর্তী দিনেও তোমরা আমাদেরকে সাপোর্ট করে যাবে। আরও বেশি বেশি করে কমেন্ট করো ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্ট যাতে পড়ে শোনাতে পারি। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা কিন্তু খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যদি এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আর মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুই মাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে, আমাদেরকে সাপোর্ট করবে। আজকের এপিসোডে এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন এপিসোডে সোমবার নতুন কিছু ঘটনার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।